আচ্ছা, এক্ষেত্রে দেখো, একটু আগে বললাম যে ফিসকাল পলিসি আমি এক্সপানশনারি নিতে পারি এবং মনিটারি পলিসি আমি এক্সপানশনারি এবং কন্ট্রাকশনারি দুইটাই নিতে পারি। ফিসকাল পলিসি আমি এক্সপানশনারি বলতে আমি কি বুঝি, হয়তোবা আমি ধর ট্যাক্স কমাই দিলাম, আর যেটাকে আমরা বুঝি সরকারি যে ব্যয়টায় গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার আছে সেই এক্সপেন্ডিচারটা আমি যদি বাড়ায় দেই, এটাকে আমরা বলবো এক্সপানশনারি। দেখো, সরকার যদি আমার ট্যাক্স কমায় দেয়, এক্সপেন্ডিচার যদি বাড়ায় দেয়, এক্সপেন্ডিচার কিভাবে বাড়াতে পারে? রাস্তাঘাট নির্মাণ করতে পারে, অবকাঠামোগত উন্নয়ন করতে পারে, জনগণের জন্য যেমন ধরো কোনো ধরনের প্রতিষ্ঠান খুলতে পারে বা বিভিন্ন ধরনের কোম্পানি, যেমন ধরো টেলিটক, এটা কিন্তু আমাদের সরকারি কোম্পানি, ঠিক না? তারপর হচ্ছে বাংলাদেশ ফুড অ্যান্ড সুগার, এটাও কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সরকারি প্রচুর লোক কাজ করে। তো এইভাবে সরকার কি করতে পারে যে এক্সপেন্ডিচার বাড়ায় দিয়ে, ট্যাক্স কমায় দিয়ে দেশের অর্থনীতিকে চালু করতে পারে। আবার অনেক সময় কি করে, কন্ট্রাকশনে নিতে পারে যে ট্যাক্স বাড়ায় দিল আর তোমার এক্সপেন্ডিচারটা কমায় দিল, ট্যাক্স বাড়ায় দিয়ে ইনকাম বাড়ায় ফেললো সরকারের। হ্যাঁ, তো এই যে বিভিন্ন ধরনের কন্ট্রাকশনারি এবং এক্সপানশনারি পলিসি গুলো সরকার কি করতে পারে, নিতে পারে। তারপরে আসি আমরা, দেখো ফিসকাল পলিসি হ্যাজ ডিজন্ট পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। ফিসকাল পলিসিতে অনেক সময় আমরা দেখি যে রাজনৈতিক প্রভাব থাকে, মনিটারি পলিসিতে সাধারণত কম আমরা এটা লক্ষ্য করে থাকি যে রাজনৈতিক প্রভাবটা। এরপরে চলে যে আমরা আমাদের এই চ্যাপ্টারের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা ছিল তোমার ওকানস ল। তো ওকানস লটা আনফরচুনেটলি আমাদের প্রথম চ্যাপ্টারের যে লেকচার স্লাইড ছিল সেই লেকচার স্লাইডে ছিল না। হ্যাঁ, তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তো তোমরা যদি মনে করো তাহলে আমি এখান থেকে ছবিটা তুলে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর না হলে পুরো পিডিএফ আমি যে আজকে যে লেকচারটা পড়াবো সেটাও আমি যদি মনে করো তাহলে সেটা সাবমিট করে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন আসো যে ওকানস ল 1960-তে তোমার ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা ইকোনমিক্স প্রফেসর এবং ইকোনমিক্স আর্থার ওকান আনএমপ্লয়মেন্ট এবং ইকোনমিক গ্রোথের মধ্যে একটা রিলেশনশিপ ড্র করেছিলেন। যে উনি বলেছিলেন যদি ইকোনমিক গ্রোথ বাড়ে, ইকোনমিক গ্রোথ বলতে কিন্তু আমরা বুঝবো যে একটা দেশের উৎপাদন এবং মাথাপিছু আয় বাড়বে। শুধুমাত্র এই দুইটা ফ্যাক্টর, উৎপাদন এবং মাথাপিছু আয় যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমার আনএমপ্লয়মেন্ট কমবে, আর ইকোনমিক গ্রোথ যদি আমার কমে যায় আনএমপ্লয়মেন্ট বাড়বে। আমি আবার বলতেছি, এখানে কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট না, এখানে টার্মটা হচ্ছে ইকোনমিক গ্রোথ। ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা কিন্তু বলতে বুঝি যে একটা দেশের ইকোনমিক গ্রোথের সাথে সাথে যখন দেশের শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোগত উন্নয়ন, তারপরে হচ্ছে তোমার মানে এই ধরনের আদার্স ফ্যাক্টর গুলো যখন আমি মানে উন্নয়ন হয়, সেটাকে আমরা বলে থাকি সেই ইকোনমিক ডেভেলপমেন্ট। যেমন আমাদের দেশের এখন বর্তমান সরকার কিন্তু বলে না যে আমার ইকোনমিক গ্রোথ বেড়েছে, আমরা কিন্তু বলি ইকোনমিক ডেভেলপমেন্ট, বলেছে উন্নয়নের জোয়ার। যদি বলি উন্নয়ন হচ্ছে, উন্নয়ন কথাটা কিন্তু শুধুমাত্র উৎপাদন বা মাথাপিছু আয় বাড়া না, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি, চিকিৎসা, শিক্ষা, হাসপাতাল ব্যবস্থা, মানে আদার্স সকল ফ্যাক্টর মিলাই ইকোনমিক ডেভেলপমেন্ট হয়। আর ইকোনমিক গ্রোথ হচ্ছে উৎপাদন এবং মাথাপিছু আয় বাড়াটাকে আমরা বলে থাকি ইকোনমিক গ্রোথ। এখন আর্থার ওকান বললেন যে ইকোনমিক গ্রোথ যদি বাড়ে আনএমপ্লয়মেন্ট কমবে, অর্থাৎ ইকোনমিক গ্রোথ মানে কি, উৎপাদন যদি বাড়ে অবশ্যই সেক্ষেত্রে কি হবে, বেকারত্ব কমবে, আর ইকোনমিক গ্রোথ যদি কমে যায় অবশ্যই সেখানে বেকারত্ব বেড়ে যাবে। তো উনি এটার জন্য কি করলেন, একটা পার্সেন্টেজ হিসাব করলেন। ঠিক আছে, পার্সেন্টেজ হিসাব করলেন। পার্সেন্টেজটা কিভাবে, দেখো, যদি বলা হয়েছে যে 3% যদি আমার উৎপাদনের পরিমাণ বাড়ে, সেক্ষেত্রে 1% আমার বেকারত্ব কমে। 3% যদি আমার বেকারত্ব জিডিপি বা তোমার গ্রোথ রেটটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমার 1% আনএমপ্লয়মেন্ট কমবে। এটাই হচ্ছে তোমার আর্থার ওকানসের ল। আচ্ছা, এখন আমরা এটাকে কি করবো, একটু গ্রাফে দেখাবো। একটু গ্রাফটার দিকে একটু লক্ষ্য করো, গ্রাফটা একটু ঘোলা হয়েছে, তারপরে একটু যতটুকু বোঝা যায় একটু দেখো। যে আমরা এই গ্রাফের ক্ষেত্রে দেখি এখানে মূল বিন্দু, এখানে পয়েন্ট অফ অরিজিন 0 দেওয়া আছে। তা আমরা এটাকে আনএমপ্লয়মেন্ট এখানে দেখাচ্ছি, আর আউটপুট বা জিডিপি গ্রোথ যেটা, সেটাকে আমরা তোমার হরাইজন্টাল এক্সিসে দেখতেছি। এখন দেখো এখানে যদি আমার এটা ইকোনমিক গ্রোথ, দেখো এখানে 0, এখানে 2 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, অর্থাৎ এখানে মাঝামাঝি আমি ধরতে পারি এটা 3% যদি আমার ইকোনমিক গ্রোথ থাকে, তাহলে সেক্ষেত্রে আমার 1% আনএমপ্লয়মেন্ট কি আসবে, কমে চলে আসবে। দেখো 2 থেকে এদিকে চলে আসছে, যেহেতু এখানে আমার 4 এর কাছাকাছি, আমার এক্ষেত্রে 3 মানে 1% এর চেয়ে আমার একটু বেশি, ঠিক আছে, বা আমার 2 এর চেয়ে একটু কম, তাহলে এখানে রিলেশনশিপটা আমরা দেখবো কি, নেগেটিভ। তাহলে এইভাবে আর্থার ওকান উনি ওনার লটাকে ডেসক্রাইব করেছেন।
ঠিক আছে, আর্থার ও কান্সের ল। আচ্ছা এখন আমরা দেখি এই যে দেশে চ্যাপ্টার 2 এর এখন আমরা রিভিউ ক্লাসটা একটু দেখব। চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে ম্যাম ওকানস ল এর গ্রাফটা কি দিতে হবে এক্সামে? বুঝি নাই, আবার একটু জোরে বলো। ম্যাম গ্রাফটা কি দিতে হবে হ্যাঁ হ্যাঁ, মানে গ্রাফটা আসলে? তোমাদের যদি, হ্যাঁ গ্রাফটা দিবা, কারণ অসুবিধা হবে ওকে মনে ম্যাম। করতেছো? না ম্যাম, এটা তো একদম ইজি একটা সমস্যা গ্রাফ, নেই। এর চেয়ে তো জটিল গ্রাফ করে আসছো মাইক্রো ইকোনমিক্সে, জি ম্যাম, তাই না? এটা মানে তোমাদের জন্য জিজ্ঞেস তো করলাম ইজি। যে দিতে হবে কেন। হ্যাঁ, ল থাকলে ওখান ল, যেহেতু ল এর ক্ষেত্রে তোমার প্রথমে স্টেটমেন্টটা দিবা, তারপর তোমার জাস্ট গ্রাফটা ডেসক্রাইব করে দিবা। আমি বেশি দেই নাই, কারণ তোমাদের সাধারণত দেখা যায় যে ওই যে 2-3 লাইনে এখানে জাস্ট রিলেশনশিপটা যে নেগেটিভ এটা একটু জাস্ট এখানে দিয়ে দিবা, বলে দিবা, আর কিছু না। আচ্ছা এবার আমরা চ্যাপ্টার 2 এ চলে যাই, ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা জানি যে একটা ন্যাশনাল ইনকাম বলতে বুঝবো যে আমরা একটা ইকোনমিতে, একটা দেশে যে পরিমাণ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, আমি কিন্তু এখানে একটা টার্ম ইউজ করেছি, সেটা হচ্ছে তোমার ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। হ্যাঁ, ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, এই দ্রব্যগুলো যখন উৎপাদন হয় তার যে তোমার মনিটারি ভ্যালুটা আছে, যে আর্থিক মূল্য, তার সমষ্টিটাকে আমরা বলবো কি ন্যাশনাল ইনকাম। ফাইনাল গুডস কে আমরা অলওয়েজ কাউন্ট করবো, কারণ আমরা জানি একটা ফাইনাল গুডস উৎপাদন করতে, প্রডিউস করতে অনেকগুলো স্টেজ তাকে পার করে আসতে হয়। যেমন ধরো তোমার, আমি যদি ধরে নিই একটা কেক তৈরি করব, আমি তৈরি করব কি কেক, একটা বেকারি আইটেম। তো এক্ষেত্রে আমার প্রথমে এটার সাথে আমার আটা লাগে। হ্যাঁ, তো আটা আটা আমরা জানি যে গম থেকে তৈরি হয়। গম হচ্ছে একটা কি আমার প্রাইমারি গুডস, গম হচ্ছে প্রাইমারি গুডস, গম থেকে আটা হয়, এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট গুডস, আটা থেকে আমি কি বানাচ্ছি, কেকটা বানাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্টস। এই ফাইনাল প্রোডাক্টস কোথায়, হয়তো মানুষ সরাসরি কনজিউম করতেছে, আমার বাসায় কনজিউম করতেছে, আবার হয়তো আমি সেটা কি করছি বাজারে যদি সেল করি, সেক্ষেত্রে বেকারি আইটেম হিসেবে তার একটা আমি কি করি, প্রাইস পাই। তো আমি যদি এখন এই কেকের মধ্যে, কিন্তু যখন আমি কেকটা বিক্রি করি, যে ধরে নিচ্ছি আমি কেকটা 700 টাকায় বিক্রি করতেছি, এই 700 টাকার মধ্যে কিন্তু আমার গম, আটা, তারপরে হচ্ছে তোমার আদার্স আইটেম, এগুলো কিন্তু এইগুলো এই কেকের মধ্যে কিন্তু এইটা 700 টাকা যখন আমি বিক্রি করি, আমি কিন্তু আমার এই হিসাবগুলো কাউন্ট করে তারপরে কিন্তু আমি 700 টাকায় বিক্রি করি। তো আমি যদি এখন প্রত্যেকটা স্টেজে বলি যে না, গমের কেজি নিলাম 10 টাকা, আটার কেজি 20 টাকা, তারপরে হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট এখানে আসলো 30 টাকা, প্রত্যেকটা পার্ট বাই পার্ট যদি আমি হিসাব করি, তাহলে কিন্তু আমার জিডিপি বা আমার ন্যাশনাল ইনকাম কিন্তু কাউন্টিংটা ঠিক হবে না। এই জন্য তোমরা সবসময় এখানে দেখো দ্য ফাইনাল আউটকাম, এখানে তুমি শুধু লিখবে না যে দ্য আউটকাম, এখানে লিখতে হবে যে দ্য ফাইনাল আউটকাম অর দ্য ফাইনাল প্রোডাক্টস। হ্যাঁ, ফাইনাল প্রোডাক্টস কথাটা মাস্ট বি উল্লেখ করতেই হবে। হ্যাঁ, তো ফাইনাল প্রোডাক্টস বা ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ দ্য নেশন ডিউরিং এ পিরিয়ড অফ 1 ইয়ার ভ্যালুড ইন টার্ম অফ মানি, যখন আমরা সেটা অর্থের মাধ্যমে পরিমাপ করব, সেটাকে আমরা বলে থাকি কি ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকামের একটা প্রথম টার্ম যেটা, সেটা হচ্ছে জিডিপি। জিডিপি আমরা জানি গ্রস ম্যাম একটু ডোমেস্টিক। কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, বলো। ম্যাম যে যে ফাইনাল গুডস এর কথা বললেন, কেকটা যদি আমি আটাটা বাইরে থেকে কিনে এনে কেকটা যদি আমি ঘরে বানাই, তাহলে সেই ক্ষেত্রে ফাইনাল গুডস গুডস কোনটা, কেকটা হবে না আটাটা হবে? আচ্ছা, আমরা জিডিপি হিসাব করার সময় আমরা প্রত্যেকটা শ্রমিকের মূল্য ধরি, তাই না? যেমন ধরে জি এখন আমি এখন সিটি কলেজে চাকরি করতেছি, এখন আমার একটা স্যালারি আছে, আমি এটা তো কাউন্ট করতেছি, যখন আমি ইনকাম ট্যাক্স দেই, আমি তো বলি আমি এত টাকা স্যালারি পাই, এটা হচ্ছে আমার বার্ষিক আয়, তার উপর ডিপেন্ড করে আমি আমার স্যালারিটা দিচ্ছি। ক্লিয়ার? ঠিক আছে। জি ম্যাম। সকালে নাস্তা খাইছো? জি ম্যাম। কে বানাইছে? ম্যাম বাসায় খালা বানাইছে। আচ্ছা আচ্ছা, খালাকে তাহলে পে করতে হয়। আচ্ছা, যখন আহ ধরো মা কখনো যদি বানায় দেয়, হ্যাঁ, তো মা যদি কখনো বানায় দেয়, তাহলে মায়ের যে ধরো এই যে বানানোটা এখন খালা বানায় দিচ্ছে, খুব ভালো উদাহরণ, খালাকে তুমি পে করতেছো হয়তো বা মাসে মাসে, মাকে কি কখনো পে করেছে তোমার বাবা? না ম্যাম। হ্যাঁ, ঠিক সেম ভাবে আমি যখন এখন তোমাদেরকে পড়াচ্ছি, এর বিপরীতে আমি একটা আর্ন করতেছি। সহজ কথা যদি বলি, এখন তোমাদের বিবিএ এর ক্লাস নিচ্ছি, এটা আমার একটা চাকরি, এটার বিপরীতে আমি আর্ন করতেছি। তার 1 ঘন্টা আগে আমি যখন আমার ছেলেদেরকে পড়াচ্ছিলাম, তখন আমার ছেলেদের কাছ থেকে কিন্তু তারা বলে নাই যে মা আমি তোমাকে এত টাকা পে করলাম, যে এটা তোমার হচ্ছে স্যালারি, তো তুমি যে আমাকে এই 2 ঘন্টা পড়ালা, এটার স্যালারি হচ্ছে এটা। ঠিক আছে?
জি ম্যাম। এখন জি ম্যাম। জিডিপি কে আমরা কখনো বলবো না যে এটা হচ্ছে তোমার ওয়েলফেয়ার মেজারমেন্ট অফ মানে অফ এ কান্ট্রি বা অফ এন ইকোনমি। জিডিপি কে এটাকে আরো বেশি এখন আপগ্রেড করা হয়েছে, যে জিডিপির মাধ্যমে আমরা দেখা যায় যে অনেক সময় এমন কিছু গুডস এর আমরা দাম ধরি না এখানে, কিন্তু যেসব জিনিসের দামগুলো আমাদের ধরা দরকার। একজন বাড়িওয়ালা, যখন আমি এখন আমার নিজের বাসায় থাকি, এখন আমাকে কেউ তো বলে, অনেকেই বলে, যেমন ধরো আপনাকে তো বাসা ভাড়া দিতে হয় না, নিজের বাড়িতেই থাকেন। ঠিক আছে, কথাটা ঠিক না? আমিও যখন আমার ইনকামটা শো করি জি তখন কিন্তু ম্যাম। আমি বলি না যে আমার বাসা ভাড়া এত, কারণ আমি আমার নিজের বাসায় থাকতেছি। কিন্তু আমি যদি বাসা ভাড়া নিয়ে কোথাও থাকতাম, মাসে 40,000 টাকা আমাকে সেখানে কি করতে হতো, পে করতে হতো। তো এখন এই 40,000 টাকা যে আমার পে পে করতে করতে হতো। হচ্ছে, আমার কিন্তু ন্যাশনাল ইনকাম যখন কাউন্ট করা হয় তখন কিন্তু আমার বলতে হবে যে এখানে আমি বাসা ভাড়া আমার 40,000 টাকা আমার এক্সপেন্ডিচার হিসেবে আমার এটা কিন্তু দেখাতে হওয়ার কথা। ঠিক সেম ভাবে একজন কৃষক যখন 10 মণ ধান উৎপাদন করে, সে 8 মণ ধান বাজারে বিক্রি করে, 2 মণ ধান সে কিন্তু বাসায় রেখে দেয় নিজের সারা বছরের খরচ মেটানোর জন্য, নিজের সারা বছরের এই খাবারের চাহিদাটা মেটানোর জন্য। তো একজন পরিসংখ্যানবিদ যদি যে বলে যে আপনার ধান তো উৎপাদন করলেন চাচা, আপনি কত টাকা ইনকাম করলেন, সে বলে যে 8 মণ ধান বিক্রি করছি, আমি 20,000 টাকা পাইছি, কিন্তু সে যে 2 মণ ধান বাসায় রেখে দিছে, এটা যদি সে বাসায় না রেখে সে যদি বাজারে বিক্রি করতো বা তাকে যদি কিনতে হতো, ওই 2 মণ ধানও কিন্তু তার আয়ের মধ্যে বা ব্যয়ের মধ্যে হিসাবটা কিন্তু যাওয়ার কথা না? জি জি ম্যাম। ঠিক সেম ভাবে তুমি যেন কোশ্চেনটা করলে, ম্যাডাম আমি তো বাজারে বিক্রি না করে আমি তো বাসায় খেয়ে ফেললাম, এর দাম ধরবো কিভাবে? এই জন্যই বলা হয় যে ন্যাশনাল ইনকাম হিসাব করার সময় আমরা নতুন একটা ওয়েলফেয়ার মানে টার্ম আসছে, সেটা হচ্ছে NEW, নেট ইকোনমিক ওয়েলফেয়ার। এই নেট ইকোনমিক ওয়েলফেয়ারে সেক্ষেত্রে আমরা জিডিপির সাথে কিছু আইটেম যোগ করি, কিছু আইটেম বাদ দেই। কিছু আইটেম যোগ করি কোনটা, যেমন ধরো একজন গৃহিণীর সেবা, তারপরে হচ্ছে তোমার একজন বাড়িওয়ালা যদি নিজের জি বাসায় ম্যাম। থাকে তাহলে সেটার ভাড়া ধরবো। একজন কৃষক নিজের প্রয়োজনের জন্য কতটুকু খাদ্য সে বাসায় মজুদ রাখতেছে সেটা আমরা যোগ করব। ঠিক আছে, এবং ব্যয় করবো কোনগুলা, জি ম্যাম। বাদ দিব কোনগুলা, যেমন ধরো একজন শ্রমিককে আমি 8 ঘন্টার বেশি যদি পরিশ্রম করাই, সেক্ষেত্রে তার একটা মেন্টাল ড্যামারেজ আছে, তার একটা মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশন আছে, এই ড্যামারেজটা এখানে মাইনাস। তারপর সামরিক বাহিনীর কিছু কিছু জিনিস আছে, ওগুলো আমরা এখানে মাইনাস করি। মানে এভাবে নিড ইকোনমিক ওয়েলফেয়ারের মাধ্যমে একটা ধরে নেওয়া হয় যে একটা দেশে এই একটা অর্থ বছরে কি কি জিনিসপত্র আমার উৎপাদন হলো, তার বিপরীতে আমি কতটুকু পরিমাণ আমার ইকোনমিক গ্রোথটা বেড়েছে। এভাবে একটা ধারণাটা নিয়ে তারপরে এই হিসাবটা করা হয়। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আসো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা হচ্ছে আমার ডোমেস্টিক বলছি, যেহেতু এখন ছোটবেলায় আমরা বলছিলাম যে ডোমেস্টিক অর্থ কি, গৃহপালিত পড়ছিলাম তাই না, যে গরু একটা গৃহপালিত প্রাণী। তো তোমাদের মনে রাখার জন্য আমি শুধু একটু বলি যে ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি, ঘরের ভিতরেই থাকবো, ঘরের বাইরে যাব না। ঠিক সেম ভাবে একটা দেশের নিজস্ব যে টেরিটরি আছে বা নিজস্ব যে জিওগ্রাফিক যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারির ভিতরে আমার কি পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়েছে, তার যে মার্কেট ভ্যালুটা আছে, যে মনিটারি ভ্যালুটা আছে, এটাকে আমরা হিসাব করব জিডিপির মাধ্যমে। ঠিক আছে, আর এই জিডিপি মেজারমেন্ট করব আমরা 3টা পদ্ধতিতে, একটা হচ্ছে প্রোডাকশন মেথড, একটা হচ্ছে ইনকাম মেথড, একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। প্রোডাকশন মেথড কোনটা, যেটা হচ্ছে তোমার ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস আমরা যে প্রডিউস করি, ধরে নিচ্ছি যে আমাদের দেশে, আমরা বাংলাদেশি ধরে নেই, বাংলাদেশে আমি ধান উৎপাদন করি, তারপরে হচ্ছে তোমার এটাকে যদি আমি বলি মোবাইল কিছু কিছু আমরা উৎপাদন করি, কিছু কিছু ইলেকট্রনিক্স গুডস আমরা উৎপাদন করে থাকি। তারপরে ধরো আমাদের চিকিৎসা সেবাটা আমরা এখানে কি করে থাকি, উৎপাদন করে থাকি, যে মানে বিভিন্ন ধরনের পণ্যগুলো আমরা উৎপাদন করে থাকি। এখন ধানের দাম আছে, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি P1। ইলেকট্রনিক্স গুডস গুলো উৎপাদন করতেছি, সেটার দাম আছে আমার P2। তারপর তোমার চিকিৎসা সেবা বা শিক্ষা খাত, এগুলোর জন্য আমার দাম আছে, সেটা হচ্ছে তোমার P3 বা এভাবে X3। এভাবে আমার অনেক দ্রব্য আমরা উৎপাদন করে থাকি। তাহলে আর্থিক মূল্যের সমষ্টি, তাহলে আমরা যখন পরিমাণকে দাম দ্বারা গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব আর্থিক মূল্যের এই যে সমষ্টি, মানে কি সামেশন, এই সামেশন সাইনটাকে আমরা সমষ্টি বুঝাই। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা দেশের প্রোডাকশন মেথডে জিডিপিটাকে কাউন্ট করতে পারি। ঠিক আছে, 2 নাম্বার যেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা এক্সাম্পল, নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো X1 যদি আমি ধরি 10 ইউনিট উৎপাদন করি, X2 আমি 5 ইউনিট উৎপাদন করতেছি, X3 আমি 20 ইউনিট উৎপাদন করতেছি। X1 এর আমি দাম রাখতেছি তোমার 1000, X2 এর দাম রাখতেছি আমি 1500, X3 এর দাম রাখতেছি আমি কত, 40 টাকা। তো এখন কি করলাম, এগুলোকে আমরা সূত্রের মাধ্যমে এখানে বসালাম। দেখা যাচ্ছে যে বছর শেষে আমার জিডিপি আসছে কত, 8300 টাকা, সরি 18300 টাকা। X1 আমি কি দ্রব্য ধরেছিলাম, শার্ট। X2 আমি ধরে নিয়েছিলাম কি, ব্লু জিন্স।
X3 আমি ধরে নিয়েছিলাম কি রাইস। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন প্রোডাক্ট গুলো তার আর্থিক মূল্য যেটা আছে, যে প্রাইসটা আছে, প্রাইস লেভেল আছে, এটাকে দিয়ে দেয়, এটাকে কি করলাম আমি গুণ করলাম, গুণ করার পরে আমি দেশের ভেতরে কি পরিমাণ আমার দ্রব্য সামগ্রী উৎপাদিত হলো। দেশের ভিতরে আমরা জানি দেশি বিদেশি আমরা সবাই মিলে কিন্তু এখানে কি করি, উৎপাদন কার্যক্রম পরিচালনা করি। যেমন বাংলাদেশের বিভিন্ন বাইং সেন্টার গুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কান লোকরা কিন্তু কাজ করে। হ্যাঁ, তো এই যে বাইরের দেশের মানুষরাও এই যে আমাদের দেশের যে জিডিপিতে যে অবদান রাখতেছে, আমরা এটা জিডিপিতেই কাউন্ট করব দেশের অভ্যন্তরে। তো এখন আসি আমরা ইনকাম মেথডে কি করব। ইনকাম মেথডে আমরা জাস্ট ইনকাম মেথডে আমরা জানি যে ফ্যাক্টরের যে ইনকাম গুলো আছে, যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এদের সবার ইনকাম গুলো কি করব আমরা এখানে যোগ করব। আমরা জানি লেবারের ওয়েজ, মানে আমরা যদি বলি পারিশ্রমিক হচ্ছে মজুরি, ওয়েজেস। হ্যাঁ, ওয়েজেস। ল্যান্ড থেকে আমরা রেন্ট পাই, ক্যাপিটাল থেকে আমি ইন্টারেস্ট পাই, এন্টারপ্রেনিয়ার থেকে আমি কি প্রফিট পাই। তাহলে আমি যখন এই যে ওয়েজেস বা স্যালারি, রেন্ট, ইন্টারেস্ট এন্ড প্রফিটটাকে যোগ করব, আমি কি করতে পারবো, ইনকাম মেথডে জিডিপিটাকে কাউন্ট করতে পারবো। এখানে এভাবে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, তুমি একটু দেখে নিও। ঠিক সেম ভাবে যদি আমি এক্সপেন্ডিচার মেথডে করি, এক্সপেন্ডিচার মেথড হিসাব করতে যদি যাই, সেক্ষেত্রে আমি কনজিউমারদের এক্সপেন্ডিচার কত, ইনভেস্টরদের ফিক্সড ক্যাপিটালের জন্য তাদের এক্সপেন্ডিচার কত, বিল্ডিং মেশিনারির জন্য এক্সপেন্ডিচার কত, সেটাকে আমরা আইদার নির্ণয় করি, এবং গভর্নমেন্টের এক্সপেন্ডিচার ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস এর পেছনে কত, এবং এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে আমরা দেখি যে এক্সপোর্ট ক্ষেত্রে আমরা বলি যে এটা আমাদের জন্য আয়, সেজন্য এখানে আমরা প্লাস ধরি, আর লেস ইম্পোর্টটাকে আমরা এখানে কি করি, মাইনাস ধরি। হ্যাঁ, তো যেহেতু এক্সপোর্ট সেটা বিদেশিরা আমাদের পণ্যের জন্য কি পরিমাণ ব্যয় করতেছে, এবং ইম্পোর্ট বিদেশিদের পণ্যের জন্য আমরা কি পরিমাণ ব্যয় করতেছি, তো সেজন্য এটা কি আসে, এক্সপেন্ডিচার মেথডে আসে। ঠিক আছে, এখন আমি হিসাব করলাম সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম নিট এক্সপোর্ট। এখান থেকে কি করবো আমরা, পজিটিভ ও নেগেটিভ হতে পারে। কারো যদি আমদানি বেশি থাকে তাহলে এই মানটা নেগেটিভ হবে, কারো যদি রপ্তানি বেশি থাকে এই মানটা পজিটিভ হবে। হ্যাঁ, তো এখানে নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে দেওয়া আছে এভাবে। এখন তোমরা একটু লক্ষ্য করো যে আমার প্রত্যেকটা সেক্টরে কিন্তু জিডিপি আসছে কত, 18,300। তারপরে আসো তোমার এখানে 18,300, এবং প্রোডাকশন মেথডেও আসে আমার 18,300। তিনটে কিভাবে একই আসে, তিনটা যে কোনো মেথড ফলো করলেই মোটামুটি একই রকমই আসবে। এর মেন কারণটা হচ্ছে আমি যখন এই প্রোডাকশন করি, এই প্রডিউসড দ্রব্যগুলাই কেউ না কেউ কি করে, কনজিউম করে, তাদের এক্সপেন্ডিচারের জন্য ব্যয় করে, এবং এক্সপেন্ডিচারটা কোথা থেকে আসে, তার ইনকাম থেকে আসে। আমরা জানি যখনই আমরা ধরছি যে ইনকাম মেথডে যখন জিডিপি ধরলাম, যে প্রোডাকশন কারা করতেছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, ওরাই করতেছে। তো ওরা এই সকল দ্রব্যগুলো প্রডিউস করতেছে, এবং এই দ্রব্য প্রোডাকশন থেকে তাদের যে ইনকামটা হচ্ছে সেটা আবার তারা কি করতেছে, এক্সপেন্ডিচার হচ্ছে, অর্থাৎ আলটিমেটলি ঘুরায় ফিরায় সব একই কথা। সেজন্য যে কোনো তিনটা মেথডে আমি হিসাব করলে মোটামুটি জিডিপির তোমার ভ্যালুটা একই রকমই আসবে। ঠিক আছে, এবার আসো জিএনপি কাকে বলে। জিএনপি হচ্ছে আমরা জানি যে একটু আগে তো বললাম, এখন বাউন্ডারির বাইরে একটু যাই। বাউন্ডারির বাইরে গিয়ে আমি দেখলাম যে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে নেশন যেহেতু আমি বলতেছি, তাহলে আমাদের ধরো জাতি, বা আমি উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি বাংলাদেশিরা, বাংলাদেশি জাতিরা পৃথিবীর যেখানে আছে তারা যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করতেছে সেটাকে আমরা বলবো জিএনপি। যেমন ধরো এক্ষেত্রে কিন্তু কোনো বিদেশির অবদান কিন্তু আমরা কাউন্ট করব না। বাংলাদেশি জাতিরা আমরা এখন জানি যে কানাডায় আছে, আমেরিকায় আছে, মিডল ইস্টে প্রচুর পরিমাণ শ্রমিক আমাদের ঘাম ঝরাচ্ছে। তো এই যে জাতিগত যে অবদানটা তারা দেশের বাইরে থেকেই করতেছে, তা এক্ষেত্রে আমরা শুধুমাত্র রেসিডেন্সরা, বাংলাদেশি রেসিডেন্সরা দেশের বাইরে থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে যে পরিমাণ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস তারা প্রডিউস করতেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, তাদের এটাকে যদি আমরা বলি ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস যে প্রডিউস করছে তার মনিটারি ভ্যালুটা আমরা কি করব, এখানে হিসেব করব। হ্যাঁ, এখানে দেশের বাইরে আমাদের অনেক কোম্পানি কাজ করে। আবার যেমন ধরো আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার কিন্তু আফ্রিকার নিজস্ব ইয়াও স্থাপন করেছে। এটাকে বেক্সিমকোনা যেন স্কয়ার, তারা কিন্তু আফ্রিকায় নিজস্ব যে ইন্ডাস্ট্রিও কিন্তু স্থাপন করেছে ওষুধ শিল্পের ক্ষেত্রে। তো এই যে কোম্পানিগুলো কিন্তু বাইরে প্রচুর পরিমাণে অবদান রাখে। হ্যাঁ, তো জিএনপি আমরা এইভাবে হিসাব করবো। আর জিএনপি ক্ষেত্রে যেহেতু আমি এখানে বলতেছি যে বাইরের দেশে আমার শ্রমিকরা কি পরিমাণ কাজ করতেছে, সেজন্য এখানে নিট ফ্যাক্টর ইনকামটা আমার এখানে কি হবে, যোগ হবে। মোটামুটি আমাদের সূত্র সব একই, আগের যেটা করেছি সেই সূত্র মতোই যাবে। হ্যাঁ বলো। ম্যাম, কিছু কিছু কোম্পানি তো আছে যে দুইটা কান্ট্রির ইনভেস্টমেন্টই থাকে, শেয়ারের পরিমাণ প্রায় দুইটা কান্ট্রির শেয়ারই থাকে, তাহলে হ্যাঁ, সেই ক্ষেত্রে কোন কোন কান্ট্রির ক্ষেত্রে ওইটা ধরা হবে জিএনপিটা? আমার পার্সেন্টেজ ইনকামটা কতটুকু সেটা, আমার নিজের পার্সেন্টেজ কতটুকু, যেমন ধরা তোমরা কেএফসি তে গেছো কখনো, যাওয়ার তো জি কথাই, ম্যাম। কেএফসি তে যাবা, ডমিনোস পিজা গেছো না? জি ম্যাম। হ্যাঁ, তো এগুলো তো আসলে তো যেমন ধরো বাটা একটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, তাই না? জি জি। হ্যাঁ, তো এখন এই যে দেখো বাটার মধ্যে
বা বাটা থাকুক বা যে কোনো যে ইন্টারন্যাশনাল ওয়াইড যে কোম্পানিগুলো আছে, এগুলো যখন বাংলাদেশে কোনো একটা রাখে, তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে এমপ্লয়মেন্ট বাড়তেছে না, এমপ্লয়মেন্ট বাড়তেছে। এবং এখান থেকে যে আমি ওদের কাছ থেকে কি করলাম, একটা শেয়ার কিনে নিয়েছি যে আমি আমার দেশে এইটার একটা কি বলে আউটলেট খুলবো, তো তারা তাদের পার্সেন্টেজ সেখান থেকে নিয়ে যাচ্ছে। তখন তারা এটা তুমি ফ্র্যাঞ্চাইজার না? হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজারে এখান থেকে তাদের একটা পার্সেন্ট কিনে যাচ্ছে। যেমন ধরো বাটায় ভিতরে দেখবা, আমাদের দেশে বাটায় আমরা যদি বসুন্ধরাতে, তোমরা বসুন্ধরা যে আউটলেটটা আছে সেই আউটলেটে দেখবা বাটার পাশে কিন্তু হাঁস পাপি, তারপর উডল্যান্ড, এদেরও কিন্তু দোকান আছে, এদেরও কিন্তু কয়েকটা আইটেমস আছে। তোমরা যদি, আমি দেখি জানি না গিয়েছো নাকি, বা এখানে যে ধানমন্ডিতে 27 নম্বরে যেটা আছে সেখানে কিন্তু হাঁস পাপি এবং তোমার উডল্যান্ড, এদের সাইটটা কিন্তু বাটার মধ্যে একই শোরুমের মধ্যে, এইখানে কিন্তু দুইটা ব্র্যান্ড কাজ করে আরো। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বাটার পণ্যের চাহিদাটা কিন্তু খুব বেশি। হ্যাঁ, রেগুলার ইউজের জন্য মানুষ প্রচুর পরিমাণ বাটার কিন্তু আউটলেট গুলো ইউজ করে, সরি আউটলেট না, যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু ইউজ করে থাকে। আর হাঁস পাপি বা তোমার উডল্যান্ড এগুলো কিন্তু একটু দাম বেশি হওয়ার কারণে এখানে কিন্তু কম মানুষরা এটা কি বলে কনজিউম করে থাকে। তো যে কারণে দেখা গেছে যে হাঁস পাপি বা তোমার যে আরেকটা যেটা উডল্যান্ড যারা বললাম, ওরা কি করলো যে বাটার সাথে একটা চুক্তি করে এই বাটার দোকানের মধ্যে কিন্তু তারা তাদের ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো কিন্তু এগুলো কিন্তু চালাচ্ছে। কিন্তু বাইরের দেশে তোমার উডল্যান্ড এবং হাঁস পাপির চাহিদাটা প্রচুর এবং এদের আউটলেট গুলো পুরোপুরি কিন্তু আলাদা থাকে। ইভেন ইন্ডিয়াতেও কিন্তু তারা আলাদাভাবে তাদের শোরুম গুলো চালায়। তো এইভাবে যখনই কোনো, এটা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে কে কত মানে কে কতটা তাদের লাভের অংশ নিবে, প্রফিটের অংশ নিবে বা তোমার লসের অংশ বহন করবে, সেটা আগে থেকেই তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট করা থাকে। এটা যখন তোমরা এই যে তোমাদের 6th সেমিস্টারে তোমাদের ইন্টারন্যাশনাল ট্রেড আছে, ইন্টারন্যাশনাল বিজনেসে তোমাদের এগুলো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে এগুলো বর্ণনা করা আছে ওখানে, বুঝছো? তো ওগুলো আমরা, বুঝছো? আচ্ছা, এখন আসো জিডিপি আর জিএনপির মধ্যে পার্থক্য তো আগে বললাম, একটা লোকাল একটা সিটিজেন কাউন্ট করা হয়, এনে পার্থক্যগুলো একটু দেখে নিও জাস্ট। হ্যাঁ, এখানে যে সূত্রটা দেখো, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা হচ্ছে তোমার জিডিপির সূত্র। আর এটার সাথে নিট ফ্যাক্টর ইনকাম, আমরা যেহেতু বলতেছি যে দেশের বাইরে জনগণের একটা অবদান আছে, যে ধরো যে জাতি যে দেশের বাইরে যারা কাজ করে বা কোনো কোম্পানি যদি কাজ করে, দেশীয় কোম্পানি, তাদের যে অবদানটা সেটা যখন আমরা কি করবো জিএনপি তে কাউন্ট করবো। হ্যাঁ, এখন আসো জিএনপি এট মার্কেট প্রাইস, এটা তোমাদের ওই যে ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার থেকে এটা একটু মানে সরে গেছে আর কি, চ্যাপ্টার হয়তো বা কোনো কারণে এটা মিস্টেকলি যায় না, বা এটা এখানে একটু অ্যাড করে দিয়েছি আমি। জিএনপি এট মার্কেট প্রাইস হচ্ছে আমরা একটু আগে যে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস গুলো যখন আমরা প্রচলিত দাম হিসাব করে কাউন্ট করব মনিটারি ভ্যালুটা, সেটাকে আমরা সাধারণত বলে থাকি জিএনপি এট ফ্যাক্টর প্রাইস। হ্যাঁ, আর জিএনপি এট মার্কেট প্রাইস। তো মার্কেট প্রাইসের ক্ষেত্রে দেখো এই সূত্রটা একটু দেখো, জিএনপি এট মার্কেট প্রাইসের সাথে আমরা যখন নিট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, হ্যাঁ, জিডিপির সাথে আমরা যখন নিট ফ্যাক্টর ইনকাম অফ অ্যাব্রোড করবো, ফ্রম অ্যাব্রোড করবো, তখন সেখান থেকে আমরা পড়বো কি জিএনপি এট মার্কেট প্রাইস। একটু আগে আমরা এই সূত্রটা ওখানে দেখেছি, এখানে জাস্ট আমি একটু বক্স করে দেখালাম। এখন আসো জিএনপি এট ফ্যাক্টর কস্ট কোনটা, ফ্যাক্টর কস্ট কোনটা, ওটা হচ্ছে আমরা ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশনের জন্য আমরা যে কি বলে খরচটা করে থাকি, বা তারা এইটার পেছনে যে এটা কি বলে রিমুনারেশন যেটা সেটা রিসিভ করে থাকে, এইটাকে আমরা বলবো কি জিএনপি এট ফ্যাক্টর কস্ট। যেহেতু এটা ফ্যাক্টর, আমরা জানি যে ল্যান্ড লেবার ক্যাপিটাল হচ্ছে আমার ফ্যাক্টর, এর পেছনে আমার যে কস্টটা বহন করতেছে, এভাবে যখন আমরা জিএনপি টা হিসাব করবো সেটাকে আমরা বলবো জিএনপি এট ফ্যাক্টর কস্ট। এখন সেখানে একটা নতুন টার্ম যোগ হবে। আমরা জানি যখনই কোনো উৎপাদন কার্যক্রম যায় সেখানে কিছু কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে ট্যাক্স, সাবসিডি, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখি যেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো জিএনপি এর ফ্যাক্টর কস্ট হিসাব করার সময় আমি সবসময় এখানে ইনডাইরেক্ট ট্যাক্সটা আমি বাদ দিব। ইনডাইরেক্ট ট্যাক্সটা হিসাব করব কিভাবে, যে আমি যে ট্যাক্সটা আমাকে সরকার কে দিতে হচ্ছে, হ্যাঁ, তখন দেখা যায় আমার প্রোডাকশন কস্ট বেড়ে যায়, আমার প্রডিউস দ্রব্য যেটা সেটার দামও বেড়ে যায়। তো এই জন্য আমি কি করব, ট্যাক্সটা সাবসিডি থেকে বাদ দিব, ট্যাক্স থেকে সাবসিডি বাদ দিব, অর্থাৎ সরকার থেকে আমি কতটুকু সাহায্য পাচ্ছি এবং সরকারকে আমি কতটুকু দিচ্ছি। তো সরকারকে যে যা দিচ্ছি তা থেকে আমি আমার যে সাহায্যটা পাচ্ছি বা যে সাবসিডিটা পাচ্ছি সেটা আমি বাদ দিয়ে আমার যে নিট কস্ট খরচ হবে সেটাকে আমি জিএনপি এর ফ্যাক্টর কস্টে হিসাব করব। একটু আমরা দেখি যে এখানে সূত্র দেখো, জিএনপি এট মার্কেট প্রাইস থেকে যখন আমি নিট ডিরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিব তখন আমি পেয়ে যাব জিএনপি এট ফ্যাক্টর কস্ট। এখন এই জিএনপি নিট ডিরেক্ট ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা কিভাবে পাবো, নিট ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা পাবো যে যখন আমরা জানি যে ট্যাক্স যদি ইম্পোজ করি, ট্যাক্স ইম্পোজ করলে প্রোডাকশন এবং সেল দুইটাই কি হয়ে যায়, বেড়ে যায়। প্রোডাকশনটা কি ইম্পোজ করলে আমার কি হয়ে যায়, সেক্ষেত্রে প্রোডিউস দ্রব্যের আমার কি হয়ে যায়, দামটা
দামটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে কি করবো, যে যখন আমি ট্যাক্সটাকে বাড়াই, ট্যাক্স যখন আমার দিতে হয়, সেক্ষেত্রে আমি সাবসিডিটাকে সেখান থেকে, সাবসিডির কারণে আমার কিছুটা হলে পণ্যের দামটা কমে যায়। তো আমি কতটুকু ট্যাক্স দিচ্ছি, কতটুকু সাবসিডি পাচ্ছি, এই দুই ডিফারেন্সটাই হচ্ছে আমার নিট ইনডাইরেক্ট ট্যাক্স। তো জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট হিসাব করার সময় আমার কি করতে হবে, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে নিট ইনডাইরেক্ট ট্যাক্সটাকে আমার কি করতে হবে, এখানে বাদ দিতে হবে। এবার আসলে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ডবল কাউন্টিং প্রবলেম, এটাও একটু মিস্টেকলি ওই স্লাইডে থেকে আমাদের স্কিপ হয়ে গেছে। তো এক্ষেত্রে এইটাও এখান থেকে পড়ে নিও, ডবল কাউন্টিং এটা আলোচনা করা হয়েছে এই টপিকস গুলো। এক্ষেত্রে হয়তোবা এটা কি বলে, সে প্রয়োজন মনে করা হয় নাই দেখে স্লাইডে দেওয়া হয় নাই। তো এখন আসো ডবল কাউন্টিং প্রবলেম। ডবল কথাটার অর্থ আমরা সবাই জানি, এটা হচ্ছে দ্বৈত, মানে দুইবার গণনা করব। কাউন্টিং হচ্ছে দুইবার যেন আমার গণনা করতে না হয়। এই প্রবলেম জাতীয় গণনার সময় দেখা যায় যে অনেক সময় একই পণ্য আমরা দুইবার গণনা করি। তো এক্ষেত্রে এই প্রবলেম যেন না হয়, এই প্রবলেমটা থেকে অ্যারাইজ করার জন্য আমার দুইটা অ্যাপ্রোচে আমাকে যেতে হবে। তো ডাবল কাউন্টিং প্রবলেমে যেমন একটু আগে আমরা যখন কেকের উদাহরণ দিলাম, যে একটু আগে বললাম যে কেকের মধ্যেই আমার কিন্তু যখন ফাইনাল প্রোডাক্টস এর দামের মধ্যে কিন্তু আমার ইন্টারমিডিয়েট গুডস এবং প্রাইমারি গুডস এর প্রাইসটা অ্যাড থাকে, তাহলে সেক্ষেত্রে কি বলে, একই দ্রব্যের দাম যেন আমার দুইবার কাউন্ট করতে না হয়, সেজন্য আমি ফাইনাল প্রোডাক্টের দামটা কাউন্ট করলে আমার ভালো। এছাড়াও এই ডাবল কাউন্টিং প্রবলেম এড়ানোর জন্য আমাকে কি করতে হবে, আরেকটা প্রসেস ফলো করতে হবে, সেটা হচ্ছে তোমার ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। তো ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ আমরা একটু দেখি যে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে। যে ধরে নিচ্ছি যে এই যে প্রোডিউসার, এই প্রোডিউসার উনি কি করেন, র কটন যেটা সেটা উৎপাদন করেন। তো র কটন উৎপাদন করলে তাহলে উনি সেটা কি করতেছেন, যে 1000 টাকায় বি ফার্মকে সেল করতেছেন। তো বি ফার্ম সেটাকে কি করতেছে, র কটনটাকে মানে পোশাক উৎপাদন করার জন্য যে কটনটা, যে তন্তুটা দরকার সেটাতে উনি কি করতেছেন, কনভার্ট করতেছেন। তো কনভার্ট করে দেখা যাচ্ছে যে সুতাটা পাচ্ছেন, সেই সুতাটা থেকে, তুলা থেকে যে সুতাটা হচ্ছে, সেটার দাম হচ্ছে তোমার 1500 টাকা। এই 1500 টাকা সুতা উনি সি ফার্মকে বিক্রি করতেছেন কত টাকায়, 2200 টাকায়, 2200 টাকায় সে ডি ফার্মকে বিক্রি করতেছে। তো ডি ফার্ম সেটা কি করলো, যে গার্মেন্টস শিল্পে সেটাকে কি করলো, সেল করলো 3500 টাকায়। তো দেখা যাচ্ছে 3500 টাকায় যখন সে এটাকে কি বলো, যে গার্মেন্টস প্রডিউসারকে যখন সে 3500 টাকায় তখন যখন সে সেল করতেছে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টোটাল ট্রানজাকশন হচ্ছে আমার কত, 8200 টাকা, অর্থাৎ 1000 প্লাস 1500 প্লাস 2200 প্লাস কত আসতেছে এখানে, 4300। হ্যাঁ, হ্যাঁ। তো এক্ষেত্রে আছে টোটাল যখন আমার এটা কত আসতেছে, যে সরি এটা 4 না, 2000 কত, এটা 4 হবে না, এখানে 2200 প্লাস হবে, এখানে প্লাস 3500। হ্যাঁ, 3500 হবে। তাহলে এটাকে যখন আমি ক্যালকুলেশন করবো, আমার টোটাল ভ্যালু আসতেছে 8200 টাকা। তো 8200 টাকার আমার এখানে কি হচ্ছে, ট্রানজাকশন হয়েছে। এখন আমি যদি বলি যে আমার ফাইনাল, যা এটাকে যদি আমি বলি যেটা আমার ফাইনাল প্রোডাক্টস এর আমার এখানে মনিটারি ভ্যালুটা হচ্ছে 8200 টাকা, এটা কিন্তু কখনই হবে না। কারণ দেখো, একজন গার্মেন্টস উৎপাদনকারী, গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস তৈরি পোশাক শিল্পের উৎপাদনকারী যখন পোশাকটা সে উৎপাদন করতেছে, সে তখন কনজিউমারের কাছে বিক্রি করতেছে কিন্তু কত, 3500 টাকা। কিন্তু আমি জিএনপি হিসাব করার সময় সকল যে ইন্টারমিডিয়েট এবং প্রাইমারি গুডস গুলো হিসাব করাতে আমার চলে আসছে 8200 টাকা। কিন্তু এটা আসলে কি আমার অ্যাকচুয়াল ভ্যালু না, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমার কত, 3500 টাকা। তাহলে এখন আসো এটাকে আমি কিভাবে হিসাব করতে পারি, এটাকে আমি হিসাব করতে পারি ভ্যালু অ্যাডেড মেথড, অর্থাৎ প্রত্যেকটা স্টেজে আমার কত পরিমাণ ভ্যালু অ্যাড হয়েছে সেটাকে আমরা কি করব, ইন্ডিভিজুয়ালি আমরা এটাকে হিসাব করলে আমরা পেয়ে যাব কি, আমাদের রিয়েল জিডিপি কত। দেখো এ সেলস বি কত টাকায়, 1000 টাকায়, বি সেলস সি 1500 টাকায়। তাহলে এখান থেকে এখানে আমার ভ্যালু কতটুকু অ্যাড হয়েছে, ভ্যালু অ্যাড হয়েছে আমার কত, 500 টাকা। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু করে, ভ্যালু অ্যাড কত হয়েছে আমার, 500 টাকা। তারপরে আসো দেখো সি সেলস ডি, যখন ডি কে সেল করেছে তখন এখানে দেখো 1500 থেকে কত আসছে, 2500 চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে ভ্যালু অ্যাডেড হচ্ছে কত আমার, 700 টাকা। তো 700 টাকা, তাহলে দেখো ডি সেলস টু কনজিউমার 3500 টাকা। তো 3500 থেকে আমি যখন 2200 মাইনাস করবো, আমার কত আসবে, 1300 টাকা। তো আমি এখন যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে এখানে 3500 টাকা। তাহলে এই 3500 দেখো, এই যে কনজিউমারদেরকে যে আমি ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস যে প্রাইসে আমি ওদেরকে দিচ্ছি, সাপ্লাই করতেছি, সেটাই হচ্ছে আমার কি, আমার ফাইনাল প্রোডাক্ট অ্যাপ্রোচে আমার এই জিডিপিটাই আসছে। ঠিক সেম ভাবে ভ্যালু অ্যাডেডেও আমার একই মানি আসছে। তো এইভাবে আমরা ডবল কাউন্টিং প্রবলেমটাকে করতে পারি। এখন আসো, আমার হাতে 10 মিনিটের মতো সময় আছে, আমি 3টা অঙ্ক তোমাদেরকে একটু দেখাবো। এই 3টা অঙ্ক থেকে একটা অঙ্ক আমি পরীক্ষায় দিব, আমি আগেই বলতেছি।
তোমরা কি অঙ্কটা দেখতে পাচ্ছ? আমার এখান থেকে দাঁড়াও। সাজেশনে দেখা যাচ্ছে? জি মিস, আচ্ছা, দেখা যাচ্ছে। সাজেশনে দেখো আমার কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে যে কনজাম্পশন আমার 1890 টাকা। ম্যাম এভাবে স্লাইড তো অন হয় নাই। ম্যাম দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জাস্ট এটা delete করলাম। ফাইলটা এখন ওপেন হয় না। এখন দেখতে পাচ্ছ? জি জি মিস। মিস, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমার কনজাম্পশন এত, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এত, ডেপ্রিসিয়েশন এত, কর্পোরেট রিটেইন আর্নিংস এত, ইনভেস্টমেন্ট, ইনডাইরেক্ট ট্যাক্স, এই জিনিসগুলো দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? জিডিপি, জিএনপি, ন্যাশনাল ইনকাম এন্ড পার্সোনাল ইনকাম। আমি এখানে ডিসপোজেবল ইনকামও বের করতে পারবো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তো আমি এখানে এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখান থেকে আমার জিডিপি, জিএনপি, ন্যাশনাল ইনকাম এবং পার্সোনাল ইনকাম আমাকে বের করতে বলা হয়েছে। তো এখন যদি আমি দেখো, এখন জিডিপি বের করার সূত্র আমরা জানি কি, সি প্লাস আই প্লাস জি প্লাস নিট এক্সপোর্ট, তাই না? তো এখন আসো, কনজাম্পশন আমার দেওয়া আছে কত? 1890 টাকা। তাহলে এখানে কনজাম্পশনের ভ্যালুটা বসালাম। তারপর হচ্ছে তোমার ইনভেস্টমেন্টের ভ্যালু কোথায় দেওয়া আছে দেখো, 1475 টাকা। তারপরে আমি দেখো ইনভেস্টমেন্ট 1475 টাকা আমি বসালাম। তারপর হচ্ছে তোমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কত দেওয়া আছে? 1350 টাকা। তো এটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আমি বসালাম। তারপর হচ্ছে তোমার নিট এক্সপোর্ট কত আমার? 205 টাকা। তো নিট এক্সপোর্ট আমরা জানি এক্স থেকে নিট এক্সপোর্ট এখানে সরাসরি দেওয়াই আছে। যদি দেওয়া না থাকে আমরা এক্সপোর্ট থেকে ইম্পোর্টটাকে বাদ দিলে নিট এক্সপোর্ট আমি পেয়ে যাব। তাহলে জাস্ট এখানে মানগুলো বসালাম, আমি কি করলাম? জিডিপি পেয়ে গেলাম। ঠিক আছে, কত হচ্ছে? 4920 টাকা। এখন আমাকে জিএনপি বের করতে বলছে। আমরা জানি আমরা জিডিপির সাথে যদি নিট ফরেন ফ্যাক্টর ইনকাম যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমি পেয়ে যাব কি? জিএনপি। তাহলে এখানে দেখো তো আমার নিট ফরেন ফ্যাক্টর ইনকাম দেওয়া আছে, সরাসরি দেওয়া আছে 1112 টাকা দেওয়া আছে। এটা জাস্ট আমি ক্যালকুলেশন করলাম, সামেশন করলাম, সামেশন করার পরে আমার চলে আসলো 6032 টাকা। সেম ভাবে এখান থেকে কি করতে বলা হয়েছে? এনএনপি বের করতে বলা হয়েছে। আমরা জানি জিএনপি থেকে যখন আমি ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দিব আমি পেয়ে যাব এনএনপি। ডেপ্রিসিয়েশন কস্ট দেওয়া আছে এখানে কত? 200। তাহলে আমি মাইনাস করলে এখানে চলে আসছে 5832 টাকা। ন্যাশনাল ইনকাম বের করব। ন্যাশনাল ইনকাম বের করতে আমি জানি এনএনপি থেকে ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিব। একটু আগে আমি দেখিয়েছি ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিতে হবে কিভাবে, কারণ আমি যে ট্যাক্সটা আমার উপর সরকার ইম্পোজ করতেছে এবং যে সাবসিডিটা আমাকে দিচ্ছে, এই দুইয়ের মাইনাসটাই হচ্ছে আমার ইনডাইরেক্ট ট্যাক্স। যদি দেওয়া না থাকে তাহলে আমরা সেভাবে বের করব। এখানে ইনডাইরেক্ট ট্যাক্সটা আমার সরাসরি দেওয়া আছে 105 টাকা। তাহলে আমি ইনডাইরেক্ট ট্যাক্সটা বসিয়ে দিলাম, মানটাও পেয়ে গেলাম ক্যালকুলেশন করে। পার্সোনাল ইনকামের ক্ষেত্রে ন্যাশনাল ইনকাম থেকে আমি কর্পোরেট রিটেন আর্নিংস বাদ দিব, ট্রান্সফার পেমেন্ট যোগ করব। কর্পোরেট রিটেন আর্নিংস কেন আমি এখান থেকে বাদ দিব? মেন কারণটা দেখো, আমরা ধরো যে কোনো প্রতিষ্ঠানেই থাকি না কেন, তার একটা কিন্তু বাৎসরিক একটা আয় হয়। যদি সে কখনো প্রফিট হয়, প্রফিটের পুরো অংশটা কিন্তু সে কি করে না? ডিস্ট্রিবিউট করে না। এখন মানে পার্সোনাল ইনকামে একজন এমপ্লয়িকে কিন্তু সে তার প্রফিটের সম্পূর্ণ অংশ কিন্তু কি করে না, এটা কি বলে, এমপ্লয়িকে সে কিন্তু দেয় না। হ্যাঁ, তো ন্যাশনাল ইনকাম হিসাব করার সময় যেহেতু সে তার প্রফিটটাকে শো করে, একজন পার্সোনাল ইনকাম হিসেবে একজন এমপ্লয় যেহেতু সেটা পায় না, এই জন্য পার্সোনাল ইনকাম থেকে সেই কর্পোরেট রিটেন্স আর্নিংসটা বাদ চলে যাবে। আর ট্রান্সফার পেমেন্ট কোনটা? যেমন ধরো বিভিন্ন ধরনের সরকারি যে সকল সুযোগ সুবিধাগুলো দেয়, দান, অনুদান, হ্যাঁ, যার বিপরীতে কিন্তু কোনো ধরনের প্রোডাকশন নাই। যেমন ধরো যে এই যে রোহিঙ্গারা আসছে, রোহিঙ্গাদেরকে সরকার থেকে অনেক ধরনের সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু তার বিপরীতে কিন্তু উৎপাদনের কোনো চেঞ্জ হয় নাই। অর্থ জাস্ট এক হাত থেকে আরেক হাতে কি হয়েছে? স্থানান্তর হয়েছে। আউটপুটের কোনো চেঞ্জ হয় নাই, প্রোডাকশন লেভেল চেঞ্জ হয় নাই। এক্ষেত্রে সরকার ওদের কাছ থেকে প্রত্যাশাও করে না কিছু। এই যে বিভিন্ন ধরনের দান, অনুদান, হ্যাঁ, এগুলো অনেক সময় কি হয়? পার্সোনালি মানুষ ইনকাম করে থাকে। হ্যাঁ, তো এই পার্সোনাল ইনকামের সময় আমরা ট্রান্সফার পেমেন্টটা যোগ দিব, কর্পোরেট রিটেন্স আর্নিংসটা বাদ দিব। তো কর্পোরেট রিটেন্স আর্নিং এখানে দেওয়া আছে সরাসরি 125 টাকা, এটা মাইনাস করলাম, এবং ট্রান্সফার পেমেন্ট দেওয়া আছে 178 টাকা। তাহলে এখান থেকে আমি ট্রান্সফার পেমেন্ট যোগ করলাম, আমি পার্সোনাল ইনকাম পেয়ে গেলাম। ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা, দুই নাম্বারটাও এরকমই প্রায় সেম কিছু ডাটা দেওয়া আছে, তোমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলবা। ঠিক আছে, 2 নাম্বারটা আর 1 নাম্বারটা প্রায় সেম অঙ্ক। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, 3 নাম্বারটা আমি একটু বুঝাই দেই।
একই রকমই অঙ্ক, এখানে ডিসপোজেবল ইনকামটা বের করতে হলে আমি পার্সোনাল ট্যাক্সটা বাদ দিব, এখানে শুধু নতুন একটা জিনিস আর কিছু না। আচ্ছা আচ্ছা, এবার আসো ডি নাম্বার অঙ্কটা। আমি এখানে 4 মিনিট সময় আছে দেখে আমি ডি নাম্বার অঙ্কটা একটু বুঝিয়ে দিই। আমি আগে একটু কোশ্চেনটা তোমাদেরকে একটু দেখাই। কোশ্চেনটা দেখো, ডি নাম্বারে দেওয়া আছে দুইটা সাল দেওয়া আছে 2014 এন্ড 2015। এখন আমার কোশ্চেনে বলছে যে 2015 কে বেজ ইয়ার ধরে, এই বেজ ইয়ার ধরে এখানে নমিনাল এন্ড রিয়েল জিডিপিটা বের করতে 2014 এরও 2015 এরও। বেজ ইয়ার কোনটাকে ধরতে বলেছে? 2015 কে। একটু খেয়াল করো বেজ ইয়ার কাকে বলে। বেজ ইয়ার হচ্ছে যে বছরটা স্থিতিশীল ছিল, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল, যে বছর জিনিসপত্রের কোনো দাম বাড়ে নাই, হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়ে, সেই ইয়ারটাকে আমরা সাধারণত বলে থাকি কি বেজ ইয়ার। ঠিক আছে, এখন বেজ ইয়ার যে এবং যে বছর আমাদের দ্রব্য সামগ্রীর পরিমাণটা বেশি পেয়েছে। এখন 1990 সালে বা 95 সালে আমরা যে যে ধরনের আইটেমের দ্রব্যগুলো ভোগ করেছি, 2021 সালে এসে কিন্তু আমরা তার চেয়ে বেশি পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের হাতে আছে। সব দিক থেকে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কি আছে, আমাদের হাতে আছে। বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী আমরা কিন্তু পেয়েছি ভোগ করার জন্য, সেটা খাবারের আইটেম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে সব ভ্যারিয়াস আইটেমস আমরা কি করতেছি, এখন কনজিউম করতেছি। এখন এখানে বলা আছে যে 2015 থেকে আমি বেজ ইয়ার ধরবো, অর্থাৎ প্রাইস লেভেল। এক্ষেত্রে আমি যখন 2014 এরটাও রিয়েলি হিসাব করব, তখন কিন্তু আমি 2015 এর প্রাইস লেভেলটা নিয়েই আমি কিন্তু এখানে কাজ করব। হ্যাঁ, তো 2015 থেকে বেজ ইয়ার ধরে এখানে রিয়েল এবং নমিনাল দুইটাই বের করছে। এখন আমরা তাহলে দেখি যে এই তো তোমার কোশ্চেনে চাইলো যে প্রাইস এভাবে দেওয়া আছে আর 2015 এর প্রাইস এভাবে দেওয়া আছে। তাহলে এবার অ্যান্সারটাই আমরা চলে যাই। অ্যান্সারটা দেখো, নমিনাল জিডিপি অফ 2014, এটা জাস্ট কিছু না, 2014 এ আমার নমিনাল অর্থাৎ যে সেই বছরের 2014 এ যে পরিমাণ দ্রব্য উৎপাদন হয়েছে সেই দ্রব্যগুলাকে সেই বছরের দাম দ্বারাই আমরা কি করব, এখানে গুণ করব। সেই বছরের দাম দ্বারাই আমরা কি করব, এখানে গুণ করব। দেখো এখানে 180 ইন্টু 80 টু 210 ইন্টু 30, এই যে ঠিক দেখো দেখো এই যে প্রাইস 180 200 210, তারপর হচ্ছে 110, ইউনিট গুলো 80 30 25, এইটা দিয়ে এটাকে জাস্ট গুণ করলে আমি নমিনালটা পেয়ে যাব। ঠিক আছে, আর রিয়েলের ক্ষেত্রে 2014 এর রিয়েলের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 2015 এর দাম দ্বারা আমি এই ইউনিট গুলাকে গুণ করব। যখন আমি রিয়েল করতে যাব 2015 এর ক্ষেত্রে, তখন আমি 2015 এর দাম দ্বারাই আমি কি করব, 2014 এর প্রোডাকশন ইউনিট গুলোকে আমি কি করব, মানে মাল্টিপ্লিকেশন করব। হ্যাঁ, আমার হাতে 1 মিনিট আছে, একটু তাড়াহুড়া করতেছি, বেসিক জিনিসটা বুঝিয়ে দিলাম, তোমরা নিজেরাই পড়তে পারবা। ঠিক আছে, দেখো 2014 এর রিয়েলের ক্ষেত্রে আমরা এই যে প্রাইস লেভেল ধরেছি, কিন্তু সবগুলো এখানে কিন্তু 2015 এর প্রাইস লেভেল। তারপরে বলা আছে 2015 এর নমিনাল এন্ড রিয়েল বের করতে। আমরা জানি যেহেতু এখানে 2015 থেকে আমরা রিয়েল ধরতেছি, তাহলে 2015 এর নমিনালও যা, 2015 এর রিয়েল জিডিপিও তা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আর আমার 2015 এর ক্ষেত্রে রিয়েলটা আর কি করতে হবে না, বের করার কোনো দরকার নেই। এখানে তাহলে আমার যে যে মানে টাকাটা দেওয়া আছে ওটা দিয়ে গুণ করতে হবে না? হ্যাঁ, জাস্ট ওটা দিয়ে করবো, কারণ জি জি এখানে তো ওইটা আমাকে ওইটা দিয়ে আলাদা দিন। কোনো বেজ ইয়ার ধরতে হয় না, 2015 কেই ধরা হয়েছে। ঠিক আছে, আমি যেরকম করছি 15 এরকমই ম্যাডাম করব। হ্যাঁ সেম। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি। জি ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের রিভিউ ক্লাসটা সরি একটা জিনিস একটু মিস হয়ে গেছে, এটা হচ্ছে অটার্কি মডেল। তোমরা কি আমাকে লাস্ট 5 মিনিটস একটু জয়েন করতে পারবা? তাহলে আমি জাস্ট এটা একটু বুঝাই দিব। ওকে মিস, ওকে ওকে জি মিস, ম্যাম শিওর। কেটে যাবে তো, জয়েন এই করতে একটা পারবো। আইটেম রয়ে গেছে, শুধু এটা একটু জাস্ট বুঝাই দিলে হবে। ম্যাম